আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের সেকেন্ড ক্লাসে। এখানে আমরা কি করব? এখানে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর এই যে ব্যবহারিক প্রয়োগগুলো আছে, যে কিভাবে আমরা কোণের মান নির্ণয় করি বা কোণের মান থেকে বিভিন্ন জিনিসের মান নির্ণয় করি, এগুলো আসলে শিখব। তোমাদের মনে থাকার কথা, আমাদের কিন্তু যখন আমরা এসএসসিতে ছিলাম, সাধারণ গণিতে অধ্যায় 10 নম্বর একটা চ্যাপ্টার ছিল। সেই চ্যাপ্টারে আমরা কি করছি? দূরত্ব উচ্চতা চ্যাপ্টারে আমরা বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক অনুপাত থেকে বিভিন্ন ধরনের মান বের করে আমরা উচ্চতা নির্ণয় করেছি। কখনো কখনো আমাদের আসলে কি মানগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করেছি। সো এখনো আমরা ওই কাজটাই করব। আজকে ভিডিওটা একটু শর্ট হবে, ইনশাআল্লাহ তোমরা পুরো টাইমটা আমার সাথে থাকবে। ওকে, আমরা একটু সহজেই দেখাবো কিভাবে মানগুলো মনে থাকে। সো আমরা একটু ওই যে একটু মানে আমাদের আগের যে বেসিকটা ছিল এটা একটু আলোচনা করে আসি। বেসিকটা কি ছিল ভাইয়া? প্রথম বেসিক যেটা ছিল যে আমাদের যদি একটা ত্রিভুজ থাকে, একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা বলি পি কিউ ও পি কিউ একটা সমকোণী ত্রিভুজ, যেখানে ও কোণটাকে আমরা ধরলাম, পি ও কিউ কোণটাকে আমরা ধরলাম যে আমাদের থিটা কোণ। হ্যাঁ, থিটা কোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? লম্ব বলবো। থিটা কোণের সাথে সংলগ্ন দুইটা বাহু থাকবে, একটাকে আমরা অতিভুজ বলবো, একটাকে আমরা ভূমি বলবো। এক্ষেত্রে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেটা হলো কি আমাদের সাইন থিটা, যেটাকে আমরা বলি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এবং আমাদের যে কস থিটা, আমাদের আরেকটা যে অনুপাত আছে সেটা হলো কস থিটা, সেটাকে আমরা কি বলি? আমরা ভূমি বাই অতিভুজ। একই রকমভাবে আমাদের যদি ট্যান থিটা থাকে, সেই ট্যান থিটাকে আমরা কি বলি? লম্ব বাই ভূমি, তাই না? ভূমি। এইবার আমাকে বলো, সাইন থিটার বিপরীত কোণকে বিপরীত অনুপাতকে আমরা কি বলি? অবশ্যই আমরা 1/cosec থিটা বলি। কি বলি? 1/cosec থিটা বলি, বা সাইন থিটার বিপরীত অনুপাতকে আমরা cosec থিটা বলি, ঠিক আছে? cos থিটার বিপরীত অনুপাতকে আমরা sec থিটা বলি, এবং ট্যান থিটার বিপরীতকে আমরা কি বলি? আমরা cot থিটা বলি। ওকে, cot থিটা বলি বিপরীত অনুপাতকে। ওকে, এবার তোমাদের কিছু সূত্র ছিল, মনে আছে? আমরা একটু আগের ভিডিওতে কিছু সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। সূত্রের প্রথম প্রাথমিক সূত্র হলো কি? ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি? ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি? সাইন থিটা বাই cos থিটা। এরপরে কতগুলো সূত্র আলোচনা করছিলাম, যেগুলো হলো বর্গের সূত্র। বর্গের সূত্র ওগুলো আশা করি তোমার মনে আছে। বর্গের সূত্রগুলো কি ছিল? প্রথম সূত্র ছিল ভাইয়া এস সি, হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা এস সিতে 1 হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দ্বিতীয় সূত্র তোমার কাছে ছিল ভাইয়া সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? আমি বলছিলাম এস টিতে 1 হয়, আবার বলছিলাম সি সিতেও 1 হয়, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, ঠিক আছে? মনে রাখবা, আমাদের ব্রেইন আসলে রিজনিংয়ে কাজ করে, ছন্দে কাজ করে। ছন্দে যখন আমাদের কাজ করে ওই জিনিসটা আমাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয়, রিজনিংয়ে যখন কাজ করে ওই জিনিসটা আমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়। সো হয়তো কোনো কিছু একটা তোমার মাথায় রাখার জন্য, মাথায় পার্মানেন্টলি রাখার জন্য, হয়তো তোমার ওইটা শেখার জন্য বা ওইটা শেখার সাথে সাথে ওই জিনিসটার রিজনও জানতে হবে, ওই জিনিসটা মাথায় রাখার জন্য ওই জিনিসটার রিজনও জানতে হবে, এবং ওই জিনিসটা একটা ছন্দের মাধ্যমে তোমার শেখা লাগবে। দুইটা যখন একসাথে করে রাখবে না, তখন কি থাকবে? ওই জিনিসটা তোমার মাথায় সারা জীবন থাকবে, ঠিক আছে? যেটাকে আমরা আগে আব্বু আম্মুদের ভাষায় বা নানা নানুদের ভাষায় বলতে ঠোঁটস্থ করা, ঠিক আছে? ওকে, তারপরে চলে যাই আমরা একটু মানের ব্যাপারে দেখবো, ত্রিকোণমিতিক কোণগুলোর মান, ঠিক আছে? আমরা মূলত তিনটা আমরা মূলত 1 2 3 4 5টা মানের সম্পর্কে আলোচনা করি। 5টা মানের সম্পর্কে আলোচনা করি। একটা হলো কত? আমাদের 0 ডিগ্রি আলোচনা করি, আমরা আলোচনা করি 30 ডিগ্রি, আমরা আলোচনা করি 60 ডিগ্রি, আমরা আলোচনা করি 90 ডিগ্রি। যেগুলোকে যদি রেডিয়ানে প্রকাশ করি, 0 ডিগ্রিকে তো আমরা 0 ডিগ্রি রেডিয়ান, 0 রেডিয়ানই বলি, 30 ডিগ্রিকে আমরা বলি π/6, এবং আমরা 60 ডিগ্রিকে বলি, মাঝখানে 45 ডিগ্রি আছে, 45 ডিগ্রি, এবং আমাদের 45 ডিগ্রিকে আমরা বলি π/4, এবং আমরা 60 ডিগ্রি বলি π/3, এবং 90 ডিগ্রিকে তো আমরা বলি π/2, ঠিক আছে? সো এগুলোরই আমরা মান বের করব, মানগুলো মাথায় রাখবো, ঠিক আছে? আমি তোমাদেরকে খুব শর্টকাট দেখাই দিব, শর্টকাট অনুযায়ী মানগুলো মাথায় রাখার চেষ্টা করবা। মনে রাখবা শুরুতেই যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি? আমাদের সাইন থিটা বাই কস থিটা। এই জিনিসটা মাথায় রাখলেই তোমার ট্যান থিটার সূত্রগুলো মাথায় রাখা লাগবে না। ট্যান থিটার কোনো কিছুই মাথায় রাখা লাগবে না, তুমি সাইন আর কজের মান মাথায় রাখলেই হবে, সাইন আর কজের মান মাথায় রাখলেই হবে। সো আমরা একটা ত্রিভুজ দিয়ে আলোচনা করাটা শুরু করব, ত্রিভুজ দিয়ে আলোচনা করা শুরু করব, ঠিক আছে? সো আমরা যদি আলোচনা করি, এটা হলো আমাদের কি? আমাদের ত্রিভুজ আছে যেটা হলো ও এ বি ত্রিভুজ, ঠিক আছে? এখানে এ কোণটা হলো থিটা, ঠিক আছে? ওই কোণটা হলো থিটা। তাহলে আমাকে একটু বলো, যদি এই কোণের মান যদি এভাবে লিখতে হয়, এই কোণের মান যদি আমি লিখি থিটা, এই কোণের মান যদি থিটা লিখি, তাহলে আমাকে একটু বলো তো বি কোণের মান কি? বি কোণের মান আমার এভাবে লিখতে হবে না, 90 মাইনাস থিটা। কেন ভাইয়া? তিনটা কোণের সমষ্টি, এটা তো 90 ডিগ্রি, হ্যাঁ? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ভাই? 180 ডিগ্রি না? তার মানে এই কোণটার মান কি হবে? 90 মাইনাস থিটা হবে, থিটা হবে। মাথায় রেখো এই কোণটার মান কি হবে? 90 মাইনাস থিটা। আর মাথায় রাখবা 90 মাইনাস থিটা যখন আমি এভাবে লিখবো, হ্যাঁ, সাইন বি এর বদলে যখন আমি এটা লিখতে পারবো যে ভাইয়া সাইন
90 মাইনাস থেটা, 90 মাইনাস থেটা মানে কি 90 মাইনাস এ বা 90 মাইনাস থেটা লেখা লাগবে, তখন মনে রাখবা সাইন কি হয়ে যাবে 90 কি 90 সাথে বিজোড় গুণ অবস্থা আছে 90 মাইনাস থেটা, তার মানে কি অবশ্যই বুঝতে হবে সেটা কি হয়ে যাচ্ছে কস থেটা হয়ে যাচ্ছে, সেটা কি হয়ে যাচ্ছে কস থেটা হয়ে যাচ্ছে। তার মানে সাইন থেটা বলতে সাইন থেটা যখন আমি বলবো না, সাইন থেটা যখন আমি বলবো না, তখন আমাদের লম্ব আর অতিভুজ কোনটা ভাইয়া, লম্ব আর অতিভুজ কত, লম্ব হলো এইটা, অতিভুজ হলো এইটা, ঠিক আছে। যখন আমি বলবো সাইন 90 মাইনাস থেটা বা কস থেটা, যখন আমি কস থেটা বলবো ডাইরেক্টলি, যখন আমি কস থেটা বলবো, হ্যাঁ, তখনও তোমার বুঝতে হবে বেসিকলি আমরা কি সেম জিনিসের কথাই বলতেছি, আমি সেম জিনিসের কথাই বলতেছি, কিন্তু কোনটা ডিফারেন্স হয়ে গেছে, কোনটা ডিফারেন্ট হয়ে গেছে, কোনটা কি হয়ে গেছে বি হয়ে গেছে। এখন ভূমি কত এইটা, লম্ব কত, অতিভুজ কত এইটা, ঠিক আছে। আশা করি এই জিনিসটা আমরা একটু শিখবো, একটু কনফিউজিং লাগতে পারে তোমার, ঠিক আছে। বেসিকলি তুমি বুঝবা তোমার কাছে যখন আমি 30 ডিগ্রি ধরবো, হ্যাঁ, যখন সাইনের ক্ষেত্রে 30 ডিগ্রি বলবো, কজের ক্ষেত্রে 60 ডিগ্রি, সাইনের 30 ডিগ্রি মান কজের 60 ডিগ্রি মানের সমান, সাইনের 45 ডিগ্রি মান কজের 45 ডিগ্রি মান পরস্পর সমান, হ্যাঁ, কজের 60 ডিগ্রি মান সাইনের 30 ডিগ্রি মানের সমান, ঠিক আছে। কজের 90 ডিগ্রি মান সাইনের 0 ডিগ্রি মানের সমান, ঠিক আছে। সো এটাই মাথায় রাখবা। সো বেসিকলি আমরা এভাবে মাথায় রাখবো জিনিসটা, ওইটুকু তুমি যদি না বোঝো তুমি এইখান থেকে বোঝো। সাইন যখন আমি বলবো সাইন 0 ডিগ্রি, এটা হবে কজ 90 ডিগ্রি মানের সমান, যার মান হলো 0, ঠিক আছে। সাইন 30 ডিগ্রি মান যখন আমি চিন্তা করব, কস 60 ডিগ্রি মানও তখন চিন্তা করবো, কারণ কি দেখবা এই দুইটার মান যোগ করে যদি কি 90 ডিগ্রি হয় কিনা, যখনই 90 ডিগ্রি হবে তার মানে কি এই দুইটার মান পরস্পর সমান, ঠিক আছে। কত আমাদের মনে রাখবো, সাইন 30 ডিগ্রি মান হাফ, কস 60 ডিগ্রি মানও হাফ। একই রকমভাবে সাইন 45 ডিগ্রি কথা যদি আমি বলি, হ্যাঁ, এবং কস 45 ডিগ্রি, দুইটারই মান সমান, দুইটারই মান পরস্পর সমান এবং দুইটা মানই 1/√2, ঠিক আছে। এবার আমাদের সাইন কি বড় হয়ে আরও কিতে যাবে, 60 ডিগ্রি যাবে, 60 ডিগ্রি যাবে। কজও কি হয়ে যাবে, ছোট হয়ে কত ডিগ্রিতে নামবে, 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে নামবে। নামে কত হবে, কস সাইন 60 ডিগ্রি আর কস 30 ডিগ্রি পরস্পর সমান, তার মানে কি মান কত হবে আমাদের √3/2, √3/2। একই রকমভাবে ফাইনালি যদি আমি বলি সাইন 90 ডিগ্রির মান এবং কস 0 ডিগ্রি মান পরস্পর সমান হবে, সেটা হবে কি আমাদের 1। আশা করি আমি বুঝতে পারছি। এবার তুমি যদি এটা বুঝতে পারো, এটা যদি তোমার যদি একটু মাথায় থাকে রিজন সহ তুমি যদি মাথায় রাখতে পারো, ইজিলি তুমি ট্যানের যে কোনো থেটার মান বের করতে পারবা, ট্যান থেটার মান যে কোনো কোণের জন্য বের করতে পারবা, সাইন থেটার যে কোনো মানের জন্য তোমার কোনটা মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। তোমার এই বিশাল বড় একটা এই জিনিস মুখস্থ রাখা দরকার নেই, কোনো দরকারই নেই, জাস্ট রিজনটা মাথায় রাখো, খুব ইজিলি তোমার মাথায় থাকবে। চলো আমরা একটা এমসিকিউ সলভ করার মাধ্যমে জিনিসটা মাথায় রাখি, এমসিকিউ সমস্যার কারণে মাথায় রাখি। সো বলছে কসেক থেটা ইজ ইকুয়াল টু 13/5, বলছে এটা হলো কি পাই, মানে থেটার মান 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, ট্যান থেটার মান কত। বা একটু খেয়াল করো কি বলছে ভাইয়া, বলছে 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি কত, এটা হলো 90 ডিগ্রি, হ্যাঁ, আর কত বলছে থেটার মান আমাদের 180 ডিগ্রিতে ছোট, এই যে হলো 180 ডিগ্রি, হ্যাঁ, এইটুকু হলো 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ অংশ, এইটুকু হলো 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যবর্তী সীমাবদ্ধ অংশ, হ্যাঁ। সো এইটুকু এই 90 ডিগ্রির মানের মধ্যে কি আমাদের কসেক থেটা ইজ ইকুয়াল 13/5। তুমি জানো ভাইয়া প্রথম কোয়াড্রেন্টে অল পজিটিভ থাকে, দ্বিতীয় কোয়াড্রেন্টে, হ্যাঁ, কসেক এবং সাইন পজিটিভ থাকে, তৃতীয় কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ থাকে, চতুর্থ কোয়াড্রেন্টে কজ এবং সেক পজিটিভ থাকে, ঠিক আছে। তার মানে এখন তোমাকে যদি জিজ্ঞেস করি আমি ভাইয়া ট্যান থিটার মান কত, তার মানে অবশ্যই কসেক থিটার মান কি এখানে পজিটিভ না, তার মানে আমাদের যে ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজটা যদি তৈরি হয়, যদি আমি সেই হাইপোথেটিক্যাল ত্রিভুজের কথা বলি, এখানে যদি আমি সেই হাইপোথেটিক্যাল ত্রিভুজের কথা বলি, এই যে সেই হাইপোথেটিক্যাল ত্রিভুজ, এটা হলো যদি সেই হাইপোথেটিক্যাল ত্রিভুজ হয়, তাহলে আমাকে একটু বলো হাইপোথেটিক্যাল ত্রিভুজ, যেহেতু ভাইয়া কসেক থেটা ইজ 13/5, 13 কি আমাদের অতিভুজের মান, হ্যাঁ, আর আমাদের 5 কি আমাদের 5 হলো আমাদের লম্বের মান। তাহলে আমাদের ভূমির মান কত ভাইয়া, আমাদের ভূমির মান তুমি অটোমেটিকলি বুঝতে পারবা, 13 থেকে যদি 25 বাদ দাও তাহলে কত থাকে ভাইয়া, আমাদের 12 থাকে, হ্যাঁ 12 থাকে, তার মানে কি ভূমির মান হলো 12। এখন একটু চিন্তা করো ভাইয়া 12, তার মানে কি আমাদের এই থেটার মান আমরা বুঝতে পারলাম, যদি ভাইয়া এবার তুমি ট্যান থেটার মান ইউজ করো, ট্যান থেটার মান বুঝতে পারো, ট্যান থেটার মান নির্ণয় করতে যাও, ট্যান থেটা মানে কি, অবশ্যই কি আমাদের লম্ব বাই ভূমি থাকবে না ভাইয়া। তুমি জানো
লম্ব কি উপরের দিকে পজিটিভ, এক্সের উপরে, এক্স অক্ষের উপরে লম্ব পজিটিভ, এক্স অক্ষের উপরে লম্ব পজিটিভে, এক্স অক্ষের লম্ব পজিটিভে বসবে। কিন্তু মনে রাখবা এক্স ওয়াই অক্ষের বাম পাশে, ওয়াই অক্ষের বাম পাশে এক্সের মান নেগেটিভ বা ভূমি নেগেটিভ, ভূমি নেগেটিভ, তার মানে কি এখানে ভূমি আসলে 12 দেখাচ্ছে কিন্তু আসলে 12 না, এটা হলো -12, 12 দেখাচ্ছে আসলে 12 না, কিন্তু কী হবে আমাদের -12। তার মানে আমাদের অ্যান্সার কত, tan θ, tan θ = 5/12 মাইনাস। আশা করি আমরা বুঝতে পারছি আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার কত হবে, অবশ্যই অ্যান্সার হবে বি, অ্যান্সার হবে অবশ্যই 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 বি। কেন ভাই অ্যান্সার এটা হচ্ছে, মনে রাখবা এখানে কি আমাদের থেটা মান অবশ্যই নেগেটিভ হবে, থেটা মান অবশ্যই কি হবে, নেগেটিভ হবে। ওকে, tan θ মান অবশ্যই নেগেটিভ হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। বুঝতে পেরেছি? পরেরটা চলে যাই আমরা, পরেরটা চলে যাই, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। পরেরটা চলে যাই এই জিনিসটা বোঝানোর জন্য, এই জিনিসটা এটা একটা বিশাল জিনিস, এটা বোঝার জন্য। ঠিক আছে, একটা ছন্দে ছন্দে বুঝবো, অনেক কিছু এখানে লেখা আছে, ছন্দে ছন্দে বুঝবো। ঠিক আছে, ওই যে বললাম না 4টা কোয়াড্রেন্ট থাকে, এটা হলো প্রথম কোয়াড্রেন্ট বলি এটাকে, আমি দ্বিতীয় কোয়াড্রেন্ট বলি বা চতুর্থ ভাগ বলি, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, 4টা চতুর্ভাগ আছে। প্রথম চতুর্ভাগে সমস্ত কিছুই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সমস্ত মানে সাইন আর কস পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে আমাদের ট্যান আর কট পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে আমাদের শুধুমাত্র কসেক এবং সেক পজিটিভ। ঠিক আছে, একটু বুঝাই, এটা হলো ইনসাইডার। হ্যাঁ, একটু বুঝাই ইনসাইডার। সো চলো একটু সুন্দরভাবে বোঝানো যাক। হ্যাঁ, সুন্দরভাবে বোঝানো যাক এই জিনিসটা, আশা করি তোমাদের একদম সৃষ্টির শুরু থেকে লাস্ট পর্যন্ত মাথায় থাকবে। সো চলো, কেন এটা এরকম হয়। সো তোমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করো, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করো, এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে মনে করো একটা যে কোনো একটা বিন্দুর কথা যদি আমি কল্পনা করি, ধরো মনে করো এক্স কমা ওয়াই হলো একটা বিন্দু, এক্স কমা ওয়াই হলো একটা বিন্দু। ঠিক আছে, এটা হলো সেই বিন্দুটা, এক্স কমা ওয়াই হলো একটা বিন্দু। এখন এই বিন্দুর অবস্থানটা আমরা কীভাবে নির্ণয় করি, আমরা কী করবো, এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাবো, সেটাকে আমি বললাম এক্স, এক্স অক্ষ বরাবর আমরা এক্স পরিমাণ গেলাম, যাওয়ার পরে একটা বিন্দু পেলাম যেটা সোজাসুজি, এই বিন্দুটা কি ওই এক্সের সোজাসুজি, ওই এক্স পরিমাণ দূরত্বের সোজাসুজি। এবং তারপর আমি কী করলাম, ওয়াই অক্ষ বরাবর ওয়াই পর্যন্ত গেলাম, কী পর্যন্ত গেলাম, ওয়াই পর্যন্ত গেলাম, যাওয়ার পর ওই বিন্দুটা পাইলাম সোজাসুজি, এই বিন্দুটা পাইছি। পাওয়ার পরে আমি কী করলাম, দুটাকে যদি আমি ডাইরেক্টলি এই বিন্দুর সাথে যদি ডাইরেক্টলি কানেক্ট করে দিই, তবে তবে এইটা হবে আমাদের, এইটাই হবে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দু নির্ণয় করার উপায়, বিন্দু নির্ণয় করার উপায়, যেটাকে আমরা কি বলি, অতিভুজ বলে থাকি, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি ডাইরেক্টলি নির্ণয় করার ক্ষেত্রে। ঠিক আছে, ডাইরেক্টলি নির্ণয় করার ক্ষেত্রে। সো এবার আমি তোমাকে একটু বুঝাচ্ছি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তোমার যদি মনে থাকে যে এক্স অক্ষের ওয়াই অক্ষের ডান পাশে, হ্যাঁ, এক্স পজিটিভ, ঠিক আছে, এক্স পজিটিভ মানে কি আমাদের ওই অক্ষের ডান পাশে ভুজ পজিটিভ, ভুজ ধনাত্মক ভুজ পাওয়া যায়, ভুজ পজিটিভ। এবং এক্স অক্ষের উপরে কোটি পজিটিভ, কোটিকে আমরা কি বলি, ওয়াই এর মানকে আমরা কোটি বলি, ওয়াই এর মানকে কি বলি আমরা, কোটি বলি। তার মানে এখন যদি আমি খুব সুন্দরভাবে এখানে ড্র করে দেখাই তোমাকে, হ্যাঁ, তার মানে এটা হলো পজিটিভ। হ্যাঁ, তো আমি যখন এক্স এর পজিটিভের কথা চিন্তা করবো, এটা হলো এক্স পজিটিভ। ঠিক আছে, এক্স পজিটিভ অংশ, এক্স এর পজিটিভ অংশ। ঠিক আছে, এবার আমি তোমাকে যদি চিন্তা করাই যে ভাই এটা হলো ওয়াই এর পজিটিভের অংশ, ঠিক আছে, দেখো তো কোথায় এক্স এবং ওয়াই পজিটিভটা মানে কি করে, ইনভলভ করে, মানে নিজেদের মধ্যে ইনভলভ হয়। দেখো ভাইয়া এই জায়গাটায়, দেখো ভাইয়া এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় নিজেদের মধ্যে তারা কি করতেছে, ওভারল্যাপ করতেছে। তার মানে এইখানে এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ, তার মানে যেহেতু এক্স ওয়াই দুইটাই পজিটিভ, মনে রাখবা একটা এখানে যদি একটা ত্রিভুজের কথা কল্পনা করি, এটাই যদি আমাদের একটা ত্রিভুজ হয়, এটা যদি থেটা কোণ হয়, এটা হলো আমাদের লম্ব বলতে বেসিকলি ওয়াই এর মান বুঝাচ্ছি, আর এটা হলো ভূমি বলতে বেসিকলি আমরা এক্স এর মান বুঝাচ্ছি। ঠিক আছে, আর অতিভুজ অলওয়েজ পজিটিভ। তার মানে কি এক্স অক্ষে লম্ব ভূমি দুইটাই যেহেতু পজিটিভ, হ্যাঁ, তার মানে এক্স অক্ষে যতগুলো অনুপাত আছে সবগুলাই অল পজিটিভ, মানে 6টা অনুপাত আছে, 6টাই পজিটিভ। ঠিক আছে, কিন্তু সেকেন্ডটায় দেখবা এই যে আমাদের এক্স নেগেটিভ, এক্স নেগেটিভ মানে হলো কি, যেহেতু আমাদের ওয়াই অক্ষের বাম পাশে হিসাব করছি আমরা, তার মানে কি আমাদের এক্স নেগেটিভ, তার মানে কি আমাদের ভূমি নেগেটিভ, হ্যাঁ, আর কি আমাদের লম্ব পজিটিভ, যেহেতু লম্ব পজিটিভ হয়ে গেছে, তার মানে অবশ্যই তোমাকে বুঝতে হবে লম্ব একবার যদি পজিটিভ হয়ে যায়, তার মানে লম্ব জাতীয় যত কিছু আছে, অতিভুজ এবং লম্বের যতগুলো সম্পর্ক আছে সেগুলো এখানে পজিটিভ হবে। এখন অতিভুজ আর লম্বের সম্পর্ক কোনটা ভাইয়া, সাইন আর কসেক, এই দুইটা হলো অতিভুজ আর লম্বের সম্পর্ক। যেহেতু অতিভুজ আর লম্বের সম্পর্ক এইটা, তার মানে কি অবশ্যই তোমাকে বুঝতে হবে, এখানে যদি আমি একটা ত্রিভুজের কথা বলি,
এখানে একটা ত্রিভুজের কথা যদি আমি তোমাকে বলে থাকি তাহলে মাথায় রাখবা, এখানে ত্রিভুজের কথা বললে মাথায় রাখবা যে ভাইয়া এটার তো লম্ব পজিটিভ, হ্যাঁ, কিন্তু ভূমি তো নেগেটিভ। যেহেতু ভূমি নেগেটিভ, হ্যাঁ, তার মানে ভূমি জাতীয় সমস্ত কিছুই নেগেটিভ হবে, মানে ট্যান, কট, কস, সেক সব নেগেটিভ হবে, বাকি শুধুমাত্র সাইন আর কস এখানে পজিটিভ হবে। এই জন্য এই ঘরে সাইন আর কস পজিটিভ, ঠিক আছে। এরপরে তৃতীয়টা চলে আসি, এরপরে তৃতীয় অক্ষে চলে আসি। তৃতীয় অক্ষে একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, তৃতীয় অক্ষে একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের ক্ষেত্রে একটু হিসাব করো, হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রে একটু হিসাব করো। এখানে না সাইন পজিটিভ না কস পজিটিভ, মানে স্যার নাই সাইন পজিটিভ না কস পজিটিভ ভুলে গেছি, বলতে হবে এখানে লম্বও পজিটিভ না ভূমিও পজিটিভ না। তার মানে কি লম্বও নেগেটিভ ভূমিও নেগেটিভ, তার মানে কি লম্ব নেগেটিভ, এটা হলো আমাদের সে লম্ব, এটা যদি থেটা কোণ হয় এটা হলো আমাদের লম্ব নেগেটিভ, হ্যাঁ, আমাদের ভূমিও নেগেটিভ। যেহেতু ভূমিও নেগেটিভ লম্বও নেগেটিভ, তার মানে অবশ্যই বুঝতে হবে লম্ব এবং ভূমি জাতীয়, শুধুমাত্র লম্ব এবং শুধুমাত্র ভূমি জাতীয় যতগুলো অনুপাত আছে সবগুলো নেগেটিভ হচ্ছে। কিন্তু লম্ব আর ভূমি যেখানে একসাথে আছে, যেমন কি ট্যানের ক্ষেত্রে আমরা লম্ব ভূমি দুইটাই দেখি, ট্যানের ক্ষেত্রে আমরা লম্ব এবং ভূমি দুইটাই দেখি, দুইটাই যেহেতু নেগেটিভ হবে, তার মানে নেগেটিভ এটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে না। তার মানে শুধুমাত্র যেখানে লম্ব এবং ভূমি দুইটাই ইনভলভ, হ্যাঁ, সেখানেই শুধুমাত্র পজিটিভ হবে, বাকি সবগুলো নেগেটিভ হবে। তার মানে লম্ব আর ভূমি কোথায় ইনভলভ, ট্যান এবং কটের ক্ষেত্রে, এই জন্যই তৃতীয় কোয়াড্রেন্টে ট্যান থেটা এবং কট থেটা পজিটিভ, ঠিক আছে, পজিটিভ। এবার আমরা চতুর্থ কোয়াড্রেন্টে চলে আসি। চতুর্থ কোয়াড্রেন্টে কি বলছিলাম আমরা, যেহেতু হলুদ দাগ, তার মানে অবশ্যই তোমাকে বুঝতে হবে ভূমি পজিটিভ। কি আমাদের ভূমি পজিটিভ, তার মানে এই যে ভূমি একটা ত্রিভুজ এঁকে ফেললাম, ভূমি পজিটিভ, আমাদের কি ভূমি পজিটিভ এবং কি লম্ব নেগেটিভ। তার মানে যতগুলো যার সাথে লম্ব জড়িত আছে, যেমন কি সাইনের ক্ষেত্রে এবং ট্যানের ক্ষেত্রে, হ্যাঁ, কসেকের ক্ষেত্রে, কটের ক্ষেত্রে, যেখানে লম্ব, শুধুমাত্র লম্ব জড়িত আছে, লম্ব এবং অতিভুজ, লম্ব এবং ভূমি এগুলো জড়িত আছে, সব জায়গায় কি নেগেটিভ হবে। কিন্তু যেখানে শুধুমাত্র ভূমি এবং অতিভুজ জড়িত আছে সেগুলো পজিটিভ হবে। তার মানে ভূমি এবং অতিভুজ কোথায় জড়িত আছে, কজের ক্ষেত্রে আছে। কোথায় জড়িত আছে, কজের ক্ষেত্রে আছে। তার মানে কি কজের ক্ষেত্রে কজ এবং কজের বিপরীত কি ভাইয়া, সেক, এই দুইটা এইখানে ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হবে, ঠিক আছে। সো আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে জিনিস বুঝলাম 6টা অনুপাতই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে জিনিসে বুঝলাম শুধুমাত্র সাইন এবং কসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে জিনিসটা বুঝলাম যে সেক মানে ট্যান এবং কট পজিটিভ, এবং আমাদের যদি এবং ফোর্থ কোয়াড্রেন্টের কথা বুঝলাম কস এবং সেক পজিটিভ হবে, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি, আশা করি এই জিনিসটুকু অন্তত আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, এই জিনিসটা অন্তত আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, এই জিনিসটা অন্তত আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। সো একটু দেখা নাও জিনিসটা, লাস্টবার একবার দেখা নাও, তারপরে আমরা সামনে আগাবো, লাস্টবার একবার দেখে না আমরা সামনে আগাবো এরপরে, ওকে, এরপরে আমরা সামনে এগোতে পারি। সো চলো শুরু করে দিই, আমরা একটু সামনে আগাবো, রেডি সবাই? আশা করি এইটুকু বুঝতে পারছি আমরা, এটা আমরা কিন্তু আর পাবো না, একটু লেখা রাখি সবাই একটু লেখা রাখি, ঠিক আছে, পাবো না ইনশাল্লাহ, একটা ছবি তুলে রাখলেও ভালো হয়, তোমরা যেহেতু যেখান থেকে দেখতেছো একটা ছবি তুলে রাখলেও এটা ভালো। ওকে, পরবর্তী চলে যাই আমরা, ঠিক আছে, আমরা একটা ম্যাথ সলভ করবো, ঠিক আছে, ম্যাথ সলভ করবো যেটা আসলে tan 11π/6, এই ম্যাথটা সলভ করবো। আমরা একটু একটা এক্সট্রা পেজ নেই, কি আছে আমাদের tan 11π/6, হ্যাঁ, এই ক্ষেত্রে সমস্যাটা কি, ও তার আগে একটা ছোট একটা জিনিস দেখতে হবে, তো হয়ে গেল, ও এটা দেখে তারপর আসলে সলভ করবো। ওকে, tan 11π/6, ওকে, tan 11π/6 এটা বুঝতে হবে, ঠিক আছে, বুঝতে হবে। এটা সলভ করার বেশ কয়েকটা স্টেপ আছে, এই স্টেপগুলো আমরা দেখবো এবং সলভ কীভাবে করবো সেটাই ধরবো। এটার মান বের করতে বলছে। এখন ট্রেডিশনালি তুমি এটার মান পাও না, কারণ কি ট্রেডিশনালি তুমি কি মান শিখছো ভাইয়া, তুমি এখন পর্যন্ত যত ট্যানের যতগুলো মান শিখছো সেটা হলো কি 0 ডিগ্রি, হ্যাঁ, π/6, π/4, π/3 এবং π/2 শিখছো, ঠিক আছে, এবং হয়তো বা অনেকে পাইও শিখছো, কিন্তু ভাইয়া 11π/6 কেউ শেখো নাই, 11π/6 কেউ শেখো নাই। সো এই জিনিসটা করার জন্য আমাদের কতগুলো স্টেপ ফলো করতে হবে, কতগুলো জিনিস জানতে হবে। সেই জিনিসগুলো কি ভাইয়া সেটাই আস্তে আস্তে বুঝাবো, চলো এখানেই বুঝাই দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে, ঠিক আছে, এখানেই বুঝাই দেওয়ার চেষ্টা করি। সো আমাদের কি আছে, tan 11π/6 আছে। সো তোমাদের যে প্রথম স্টেপটা হলো যে এখানে যে কোনই থাকুক না কেন সেটাকে ডিগ্রিতে পরিণত করা। কিতে পরিণত করা, ডিগ্রিতে পরিণত করা। তার মানে কি 11π/6 আমরা যদি ডিগ্রিতে পরিণত করি তাহলে কি হবে, 180 ডিভাইডেড বাই পাই দ্বারা গুণ করতে হবে। যদি গুণ করি দেখো তো কত আসে আমাদের, বলবি কত আসে আমাদের, 11 × 180 ডিভাইডেড বাই
6 কত আছে 330 ডিগ্রি। তার মানে কি আমাদের বেসিক্যালি tan 330 ডিগ্রির মানটা বের করতে হবে, tan 330 ডিগ্রির মানটা বের করতে হবে। যদি বের করতে যাই, এটার মানে যদি বের করতে যাই তাহলে আমাদের কি হিসাব করা লাগবে? এটা হলো স্টেপ 1। স্টেপ 1 ছিল কি আমাদের কোণের মানটা ডিগ্রিতে প্রকাশ করা, ঠিক আছে? এরপরে স্টেপ 2 কি? স্টেপ 2 কি, যে কোণটাই পাবো না কেন, যে কোণটাকেই কি করব, 90 ডিগ্রি দিয়ে ভাগ দিয়ে দিব। কি করবো আমরা? 90 ডিগ্রি দিয়ে ভাগ দিয়ে দিব। চলো এটাকে কোণটাকেই, যে কোণটাকেই পাইছি এটাকে 90 ডিগ্রি দিয়ে ভাগ দিয়ে দিই। যদি 90 ডিগ্রি ভাগ দিয়ে দিই 30কে, তাহলে আমরা একটা মান পাবো। দেখো 90 দিয়ে ভাগ দাও, 90 দিয়ে ভাগ দাও। সো যে মানটা পাইছি সেটা হলো একটা ভগ্নাংশযুক্ত মান পাবো, একটা ভগ্নাংশযুক্ত মান পাবো। মানটা হচ্ছে এরকম অনেকটা 3.66, তারপরে অনেকগুলো 6, তারপরে 7, ঠিক আছে? এরকম একটা মান আসছে। ধরো এইটা আসছে 3.67, এরকম একটা মান আসছে। এটা অমূলদ মান আসছে অ্যাকচুয়ালি। সো এই যেটা আসছে না ভাইয়া, এই যেটা আসছে না, এটাকে আমরা কি করব? মানে অমূলদ না, এরকম একটা মান আসছে, অমূলদ মান আসে না অ্যাকচুয়ালি। সো এই জিনিসটাকে আমরা একটু আলাদা করবো, এই জিনিসটাকে আমরা সুন্দর করি। এটা হলো স্টেপ 2। স্টেপ 2 90 দিয়ে ভাগ দাও। এরপরে যেই ভগ্নাংশযুক্ত যে মানটা আসছে, ধরো মনে করো আমাদের এক্স পয়েন্ট এরকম কিছু একটা মান আসছে, ঠিক আছে? ওইখানের ওই এক্স ইন্টু 90 করবো, প্লাস ওই যেটা ভগ্নাংশ ছিল না, ওই ভগ্নাংশটাকে আবার 90 দিয়ে গুণ দিব, ঠিক আছে? তার মানে বেসিক্যালি আমি যদি হিসাব করি তাহলে এরকম হয় জিনিসটা, যে জিনিসটা অনেকটা হিসাব করে এরকম হয় যে 3 × 90 করলে কত হয় একটু দেখে নিই। 3 × 90 করলে হয় আমাদের হলো 270 সাথে কত গুণ যোগ করলে আমাদের 330 হয় ভাইয়া? অবশ্যই আমাদের 270 সাথে 330-এর সাথে যদি আমি 270 বিয়োগ দিই, অবশ্যই আমাদের 60 যোগ করলে 330 ডিগ্রি হয়। তার মানে আমরা tan 30-কে আমরা লিখতে পারি অনেকটা এভাবে, tan 330-কে tan 3 × 90 প্লাস 60 ডিগ্রি, এই আকারে লিখতে পারি, তাই না? এইটাই হলো আমাদের এটা হলো আমাদের কি সেকেন্ড ধাপ, ঠিক আছে? প্রথমে ডিগ্রিতে প্রকাশ করো, ডিগ্রি থেকে কোণে নিয়ে যাও। কোণকে আমরা 90 দিয়ে ভাগ করে দিব। ভাগ দেওয়ার পর আমাদের এরকম একটা মান আসবে। ওই মানটাকে, মানে একটা ভগ্নাংশযুক্ত মান আসবে, ওই মানটাকে আমরা এইভাবে লিখবো রিয়েলিস্টিকলি 3 × 90 প্লাস যে ভগ্নাংশটাকে ছিল ওইটুকু যদি আমরা কোথাও একটা গুণ করে দিই 90 দিয়ে, তাহলে আমাদের এরকম একটা 60 মতোটা মান আসবো। ওই স্টাইলে লিখবো। এই স্টাইলে একবার যখন তোমার লেখা শেষ হয়ে গেছে, এরপরে তোমার কাজ হলো কোঅর্ডিনেট খোঁজা। মনে রাখবা শুধুমাত্র এইটুকু পর্যন্ত যে মানটা আছে, এই প্লাস পর্যন্ত যে মানটা আছে, যেটা এইটুকু মান তোমাকে নির্দেশ করে তুমি কোন অক্ষে যাচ্ছ। এইটুকু একদম প্লাস পর্যন্ত যে মানটুকু আছে পুরোটুকুই নির্দেশ করে তুমি কোন অক্ষে আসো, তুমি কোন অক্ষে কোনটার মান নির্ণয় করবা, ঠিক আছে? সো বেসিকলি কি হবে, প্লাস পর্যন্ত কি নির্ণয় করে, তুমি কোন অক্ষে আসো সেটা নির্ণয় করে। সো প্রথমে মনে রাখবা আমরা যে এখানে এন এর মান আছে না, মানে আমি যদি বলি এটা আসলে এইভাবে আসে, n × 90 প্লাস বা মাইনাসও থাকতে পারে অনেক সময়, মাইনাস থেটা, এরকম একটা ফরমেশনে আসছে, ঠিক আছে? ফরমেশনে আসছে। মনে রাখবা এন বলতে আমরা লাঠি বুঝাবো এখান থেকে, লাঠি। এন বলতে আমরা কি বলবো? লাঠি বা কাঠি, যাই বুঝো না কেন, কাঠি গণনা করবা। কাঠি গণনা করবা কীভাবে ভাইয়া? এই দেখো, তুমি এখান থেকে তো ঘোরা শুরু করো, রাইট? এখান থেকে তুমি ঘোরা শুরু করো কোণের মান নির্ণয়ের ক্ষেত্রে। এখান থেকে ঘোরা শুরু করো। আমি যখন কাঠি গণনা করবো, আমার 1 নম্বর কাঠি হবে এটা, 2 নম্বর কাঠি হবে এটা, 3 নম্বর এটা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এরকম করে গণাগুনি করবো। সো আমি যদি এখন বলি যে আমাকে এন এর মান কত, 3, তাই না? আমার একটু কাঠি গুনতে হবে। সো আমি প্রথম কাঠি পার করলাম, দ্বিতীয় কাঠি পার করলাম, তৃতীয় কাঠি পার করলাম, 3টা কাঠি। তার মানে আমি কোণের মান ক্ষেত্রে আমি এইখানে আসি, কোণের মান হিসেব করে আমি এইখানে আসি। এরপরে বসে প্লাস, এরপরে কি চিহ্ন ভাই? প্লাস চিহ্ন। প্লাস মানে কি? ঘড়ি কাটা বিপরীত দিকে ঘোরা। ঘড়ি কাটা কোন দিকে ঘোরে ভাইয়া? এই দিকে ঘোরে। বিপরীত দিকে ঘোরা মানে কি? এই দিকে ঘোরা, মানে উল্টা দিকে ঘোরা, তাই না? তার মানে এই পজিশনে ছিলাম আমি, ঘড়ি কাটার আরো কি বলছে, বিপরীত দিয়ে ঘুরতে বলছে। তার মানে কি আমি এই ঘরে আসবো, মানে প্লাস কোন ঘরে আসবো? এই ঘরে আসবো। তার মানে এইটুকু পর্যন্ত যতটুকু মান ছিল, প্লাস মানে যতটুকু মান ছিল, ওইটুকু বুঝাইছি কি কোন কোঅর্ডিনেটে আছে সেটাকে। তার মানে এই কোঅর্ডিনেটের মান কত? 60 ডিগ্রি। কোঅর্ডিনেটের মান কত আমাদের? 60 ডিগ্রি। এই কোঅর্ডিনেটের মান কত আমাদের? 60 ডিগ্রি। হয়ে গেল 60 ডিগ্রি মান। এই কোঅর্ডিনেটের মানটা কত আমাদের? 60 ডিগ্রি হয়ে গেল না? ইজি 60 ডিগ্রি এখন মান হয়ে গেছে। এখন জিনিসটা পুরো ইজি। সো এখন 60 ডিগ্রি যখন মান হয়ে গেল, একবার যখন 60 ডিগ্রি মান হয়ে গেছে,
বাকিটা ইজি হবে না আমাদের? যেমন কি এখন যদি আমরা আঁইকা ফেলি যে ভাইয়া এইখানে 60 ডিগ্রি, এইটা হলো সেই ত্রিভুজ, এটা হলো সেই ত্রিভুজ, ঠিক আছে? 60 এটা হলো সেই ত্রিভুজ। এখন তোমাকে হিসাব করতে হবে যে এই মানটা কত আসতেছে। সো এবার আরও বেশ কয়েকটা মানে ডিফিকাল্টি এখানে আছে। ডিফিকাল্টি হলো আছে যে যখন আমাদের n ইন্টু 90 ডিগ্রি থাকে, আমাদের হিসাব করতে হবে এই n এর মানটা কি জোড় নাকি বিজোড়। যদি n এর মান জোড় হয়, মাথায় রাখবে n এর মান যদি জোড় হয় তাহলে কি আমাদের ট্যানই থেকে যাবে, অনুপাত চেঞ্জ হবে না। কিন্তু n এর মান যদি সামহাও বিজোড় হয়ে যায়, n এর মান যদি বিজোড় হয়, হ্যাঁ, তাহলে আমাদের মানগুলো চেঞ্জ হয় অনেকটা এরকম হবে, ট্যান হবে কটে পরিণত হবে ট্যান, এবং কট আবার ট্যানে পরিণত হবে, ঠিক আছে? যদি কটের ক্ষেত্রে n এর মান যদি 90 ডিগ্রি মানে থাকে, হলে n এর মান যদি বিজোড় থাকে, কট ট্যানে পরিণত হবে, ট্যান কটে পরিণত হবে, সাইন কজে পরিণত হবে, কস সাইনে পরিণত হবে, ঠিক আছে? যদি আমি থাকে এরকম সেক থাকে আমাদের এখানে, সেক কসেকে পরিণত হবে, কসেক সেকে পরিণত হবে, ঠিক আছে? মাথায় থাকে যেন অনুপাতগুলোর কি হবে, অনুপাতগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। যেহেতু একটু খেয়াল করো এখানে বিজোড় আছে, তার মানে কি ট্যান চেঞ্জ হয়ে যাবে, কি হবে, কট হবে, ট্যান চেঞ্জ হয়ে কি হবে, কট হবে। এরপরে তোমার আরেকটা জিনিস ঘোষণা করা লাগবে, আরেকটা জিনিস ভাবা লাগবে যে ভাই আমি যে কোঅর্ডিনেটে এসে নামছি, ওই কোঅর্ডিনেটে আমার তো ট্যান দেওয়া আছে, তাই না? ট্যান দেওয়া আছে, শুরুর যে অনুপাতটা দেওয়া আছে, ট্যান যে শুরুর অনুপাতটা দেওয়া আছে, যেটা আসলে চেঞ্জ হওয়ার আগে যে অনুপাতটা দেওয়া আছে, ওই অনুপাতটা ওই কোঅর্ডিনেটে পজিটিভ কিনা, ওই কোঅর্ডিনেটে পজিটিভ নাকি নেগেটিভ। এখন দেখো ফোর্থ কোঅর্ডিনেটে আছে, ফোর্থ কোঅর্ডিনেটে কি ট্যান পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই তুমি বুঝবা যে ফোর্থ কোঅর্ডিনেটে ট্যান যেহেতু, তার মানে কি লম্ব বাই ভূমি। ফোর্থ কোঅর্ডিনেটে কি দেখো তো ভাইয়া, লম্বটা নেগেটিভ না, যেহেতু লম্ব নেগেটিভ, ভূমি পজিটিভ, লম্ব নেগেটিভ যেহেতু, তার মানে কি অবশ্যই কী হবে, এটা নেগেটিভ হবে। ট্যান মান ক্যান কি হবে, নেগেটিভ হবে। ট্যান নেগেটিভ হয় তার মানে কি এইটুকুর মান নেগেটিভ আসবে। 3 ইন্টু 90 প্লাস ওইটুকুর মান হবে নেগেটিভ মাইনাস কট, হ্যাঁ। এরপরে যা আছে প্লাস বা মাইনাস দিয়ে যাই থাকুক না কেন 60 ডিগ্রি বসে যাবে। এখন তুমি কট 60 ডিগ্রির মান বসো, কট 60 ডিগ্রির মান কত তুমি অবশ্যই জানো যে ট্যান 60 ডিগ্রি মান কত আমাদের √3, কট 60 ডিগ্রির মান অবশ্যই 1/√3। এটা হবে আমাদের ফাইনালি মান। সো আমরা অনেকগুলো স্টেপ ফলো করলাম, এই স্টেপগুলো একটু মাথায় রাখতে একটু কষ্ট হতে পারে, এই জিনিসটা পুরোটুকু মাথায় রাখতে একটু কষ্ট হতে হবে পারে। এই জিনিসটাকে আমি করবো একটু খোলাসা করে, একটু ভাঙা পড়াবো, ঠিক আছে? ভাঙা পড়াবো, আশা করি তুমি তখন বুঝবা। তুমি যদি বুঝতে পারো, তুমি যদি একবারেই বুঝতে পারতেছো জিনিসটা, তাহলে তোমার কি এইটুকু স্কিপ করলেও হবে। তো চলো একটু ভাঙা পড়ে, ঠিক আছে? সো আমাদের কি আছে, আমাদের প্রথমে মানটাকে একটু হিসাব করে নিব। আমাদের যদি এরকম একটা ফরমেশন থাকে, যেমন কি আমরা একটু আগে দেখছিলাম, tan 11 পাই বাই কত ছিল আমাদের, 11 পাই বাই 6, এরকম একটা মান ছিল। সেটাকে আমরা যদি কোনোভাবেই এই ফরমেশনে লিখতে পারি, n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা আকারে লিখতে পারি, কখনো যদি লিখতে পারি, হ্যাঁ, তাহলে মানটা বের করা খুব সুবিধা হয়, কিন্তু প্রবলেম হইলো এইখানে দুইটা জিনিসের প্রবলেম। একটা হইলো শুধুমাত্র কোন অক্ষে অবস্থান করতেছি সেটা বোঝাচ্ছে, এই পর্যন্ত কোন অক্ষে বোঝাচ্ছি সেটা বোঝাচ্ছে, কোন অক্ষ বোঝাচ্ছি ওইটাকে বোঝাচ্ছে। এরপরে থিটা আইসা পড়ে, হ্যাঁ, এই পর্যন্ত মানটা শুধুমাত্র কোন অক্ষে আমার মানটা নির্ণয় করার চেষ্টা করেছি ওইটাকে বোঝায়, ঠিক আছে? এখানে আমরা একটু এন এর কথা একটু হিসাব করবো। এন কি আমাদের এখানে এন হলো জোড় বা বিজোড় দুইটাই হতে পারে। যখন এন জোড় হবে, ভাইয়া মাথায় রাখবা, যখন এন তোমার জোড় হবে তখন কি ভাইয়া, এন যখন জোড় হবে তখন কি আমাদের সাইনই থেকে যাবে, হ্যাঁ, কসই থেকে যাবে, ট্যানই থেকে যাবে। কিন্তু যখন এন বিজোড় হবে তখন ভাইয়া সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, ট্যান চেঞ্জ হয়ে কট হয়ে যাবে, হ্যাঁ, কসেক চেঞ্জ হয়ে সেক হয়ে যাবে, আবার কস থেকে সাইন হয়ে যাবে, কট থেকে ট্যান হয়ে যাবে, আবার সেক চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কোসেক থিটা হয়ে যাবে। অপারেশন শেষে দেখো ভাই, অপারেশনের শেষে n ইন্টু পাই বাই 2 কাটা যাবে, n বাই পাই বাই 2 কাটা যাবে, n পাই বাই 2 কাটা যাবে, মানে গায়েব হয়ে যাবে, ঠিক আছে? তার মানে শুধুমাত্র তোমার কাছে প্লাস বা মাইনাস থিটা থাকে গেল, প্লাস মাইনাস থাকবে না, প্লাস মাইনাস সহ কাটা চলে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাই কাটা চলে যাবে। তো পরবর্তীতে চলে যাই আমরা ওই যে স্টেপগুলো দেখি। প্রথমে কি করতে হবে, ডিগ্রিতে কনভার্ট করতে হবে। আমি কি করছিলাম প্রথমে, 11 পাই বাই 6 ছিল আমাদেরকে, এটাকে ডিগ্রিতে কনভার্ট করছিলাম, 330 ডিগ্রি আসছিল, মনে আছে? আসলে মনে আছে। এরপরে অ্যান্সারের সাথে অ্যান্সার প্লাস 90 ডিগ্রি অ্যাড করতে হবে। মানে কি, বেসিকলি অ্যান্সারের মানে ওই যে মনে আছে অ্যান্সারের সাথে 90 ডিগ্রি
এই যে অ্যান্সার গুণ হবে, এখানে যোগ দিয়ে দিছে ভুলে, ঠিক আছে, গুণ 90 ডিগ্রি হবে। এখানে বলছে অ্যান্সারের দশমিকের পূর্বের সংখ্যা ইন্টু 90 প্লাস বাকি অংশ করতে হবে, মানে অ্যান্সার যাই আসবে, ওই যে আমি বলছিলাম 90 দিয়ে ভাগ করে দিছিলাম, হ্যাঁ সরি অ্যান্সারকে 90 দিয়ে ভাগ করতে হবে। 1 মিনিট, এইটুকু আমাদের একটু বুঝাইতে হবে, একটু আমরা ছোট প্লাস চিহ্ন হিসাবে বলছে এখানে, এখানে হবে আমাদের নেগেটিভ চিহ্ন, এখানে হবে আমাদের ভাগ চিহ্ন, মানে কি অ্যান্সার যা আসবে, মানে এই যে এইটাকে যখন আমরা কি করলাম, এটাকে আমরা যখন 330 ডিগ্রিতে রূপান্তর করলাম, এই জিনিসটাকেই আমাদের অ্যান্সার হিসাবে আসলো, এই জিনিসটাকে আমরা 90 দিয়ে ভাগ করে দিছি, 90 দিয়ে একবার ভাগ করে দিছি, যদি ভাগ করে দিই তাহলে যে মানটা আসবে, মানটাকে অ্যান্সার এর দশমিকের পূর্বের সংখ্যা ইন্টু 90 ডিগ্রি এটা গুণ করতে হবে, এবং বাকি অংশ থাকবে, বাকি অংশ থাকবে, ওইটাকে আমরা অ্যাকচুয়ালি 90 দিয়ে গুণ করবো, ওইটাকে আমরা 90 দিয়ে গুণ করবো, আমরা এটা দেখাইছিলাম, ওইটাকেও 90 দিয়ে গুণ করবো। এবার রেডিয়ানে কনভার্ট করতে হবে, পরবর্তীতে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তুমি ভাই পরবর্তী রেডিয়ানে কনভার্ট করা লাগবে না, তুমি ডাইরেক্টলি মান নির্ণয় করতে পারবে, আমি যেটা তোমাকে দেখাইছি। সো এইবার চলো আমরা ম্যাথটা দেখে নিই। ম্যাথটা কী হবে ভাইয়া, দেখো ভাইয়া আমাদের এখানে বলছিলাম ফার্স্ট স্টেপ 1 কী করতে হবে, ডিগ্রি থেকে মানে আমরা ডিগ্রিতে পরিণত করে নিব, তার মানে কি ট্যান কী করছিলাম আমরা 330 ডিগ্রিতে পরিণত করে নিয়েছিলাম। একবার যখন পরিণত করে নিয়েছিলাম তারপরে কী করছিলাম ভাইয়া, 330 ডিগ্রিকে আমরা ভাগ করছিলাম, কীভাবে ভাগ করছিলাম, আমরা কী করছিলাম 90 আমরা একটা স্ট্যান্ডার্ডে ফেলাইছিলাম, সেটা কি n ইন্টু 90 ডিগ্রি, n ইন্টু 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে আমরা যখন এর ভাষায় বলবো, আমরা যখন রেডিয়ানে বলবো সেটাকে আমরা কি বলবি π/2 বলতাম, হ্যাঁ 90 ডিগ্রিকে। আর এখানে n এর মান কত বেরিয়েছিল আমাদের 3 বেরিয়েছিল, মনে আছে n এর মান কত বেরিয়েছিল আমাদের 3 বেরিয়েছিল, 3 ইন্টু π/2 প্লাস এখানে কত আছে 60 ডিগ্রি, আমরা π/3 হিসাবে লিখতে পারি, 60 ডিগ্রি π/3 হিসাবে লিখতে পারি। ওকে, সো এইটা কি হয়ে গেল ভাইয়া, এটা হয়ে গেল কি আমাদের ওই যে বসায় দিলাম n প্লাস এই যে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, এই ফরমেশন আমরা বসাই দিলাম, ফরমেশন আমরা বসাই দিলাম। একবার যখন ফরমেশন ওয়াইজ বসে গেছে, এখন আমাকে জানতে হবে যে ভাইয়া এখানে এন কি জোড় নাকি বিজোড়, এন হলো বিজোড়, এন হলো বিজোড়, যেহেতু এন বিজোড় তার মানে ট্যান চেঞ্জ হয়ে যাবে কি কট হয়ে যাবে, ট্যান চেঞ্জ হয়ে কট হয়ে যাবে, তার মানে এইটুকু গায়েব হয়ে যায়। তার আগে কি এন এর মান কত সেটা দিয়ে আমাদের লাঠির মান বা কোন অক্ষে বসছে সেটা একটু হিসাব করতে হবে। এন যেহেতু 3, তার মানে কি আমাদের লাঠি 1 2 3 তিনটা লাঠি ক্রস করলাম, তারপরে প্লাস আছে, তার মানে কি আরও ঘড়ি কাটা বিপরীত দিকে আরও যাবে, আরও যায়, তার মানে কি ফোর্থ কারেন্ট আসলো, আরও যায় কত ভাইয়া ফোর্থ কারেন্ট আসলো, ফোর্থ কারেন্ট আসার পর কি ফোর্থ কারেন্টের মান হলো π/3 বা 60 ডিগ্রি, ফোর্থ কারেন্টের মান হলো 60 ডিগ্রি, যেহেতু ফোর্থ কারেন্টের মান 60 ডিগ্রি তার মানে এখানে আমি ডাইরেক্ট লিখতে পারি ফোর্থ কারেন্টের ট্যানের মান কি আমাদের নেগেটিভ, তাহলে আমাদের ট্যান চেঞ্জ হয়তো কট হয়েছে, কট হবে কি মাইনাস কট হয়ে যাবে, ঠিক আছে, তার মানে কি π/3 বা 60 ডিগ্রি চলে আসলো। যখন একবার π/3 বা 60 ডিগ্রি চলে আসছে, আমাদের কটের মান ইজিলি আমরা বসাই দিই, ভাই ট্যান 60 ডিগ্রি মান হলো কত আমাদের √3, কট 60 ডিগ্রি মান তাহলে কত 1/√3, যেহেতু উল্টা বা বিপরীত। আশা করি আমরা বুঝতে পেরেছি, এইটা তোমাদের জন্য খুব নেসেসারি, এবং এইটুকু এই বেসিকটা তোমার যদি থাকে না, তাহলে তুমি একটা বলতে পারো লেজেন্ড লেভেলের হয়ে গেছে অলরেডি, তুমি যদি এই বেসিকটা তোমার আগে থেকে জানানো থাকে, অলরেডি লেজেন্ড লেভেলে হয়ে গেছে ইনশাল্লাহ। সো চলো পরবর্তী ম্যাথ ছিল যে এই ধরনের ম্যাথও আসে, এই ধরনের ম্যাথও তোমাদের প্রচুর আসে, তোমাদের প্রচুর এই ধরনের ম্যাথ আসে, ঠিক আছে। তো চলো এই ম্যাথটা করে ফেলি, এই ধরনের ম্যাথ প্রচুর বোর্ডে আসে। সো ম্যাথটা কি আমাদের এইটা আছে cos স্কয়ার π/8, cos স্কয়ার 3π/8, cos স্কয়ার 5π/8, cos স্কয়ার 7π/8, চলো একটু করে ফেলি আমরা। সো প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে, আমরা যদি করি cos স্কয়ার π/8 কে আমরা π/8 এর মধ্যে রাখবো, cos স্কয়ার 3π/8 যখন আসে 8 যখন আসে এরকমই থাকবে, মনে রাখবো যখনই cos স্কয়ারের কোনো কাহিনী আসবে তা আমাদের মূলত এরকম করে পরিণত করার ইচ্ছা আছে, এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এরকম একটা কিছুটা পরিণত করার চেষ্টা করতেছে তারা। সো চলো আমরা ওইটাই দেখবো ওরা কি করতেছে কি না। সো এরপরটা দেখো, এরপরটা কি আছে আমাদের cos স্কয়ার 5/8, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, cos স্কয়ার, হ্যাঁ cos স্কয়ার পাই মাইনাস 3π/8 লিখতে পারি কিনা একটু দেখো তো। দেখো ভাইয়া পাই মাইনাস 3π/8 এর মান কত আসে, বেসিক্যালি আসে হলো 8, নিচে উপরে হলো 8π মাইনাস 3π, তার মানে বেসিক্যালি আমাদের এখানে 5π/8, যেটাই কি আমাদের এখানে মানটা দেওয়া আছে, যেখানেই এটার মানটা দেওয়া আছে। সো বেসিক্যালি আমি বলবো পাই মাইনাস 3π/8। পরেরটা দেখো আমাদের cos স্কয়ার 7π/8 না, 7π/8 না, 7π/8, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 8 মাইনাস π/8 যদি বলি তাহলে কি আসবে এখানে 7π/8 আসে আলটিমেটলি, রাইট? বুঝতে পারতেছো, আশা করি তুমি বুঝতে পারতেছো। তার মানে আমি এখানে লিখবো পাই মাইনাস π/8। যদি করি তাহলে একটু কি আসে, এখন আমরা না স্কোয়ারটাকে উপরে নিয়ে যাব, স্কোয়ার বাই π/8 যা আছে তাই থাকো, cos স্কোয়ার 3π/8 যা আছে তাই থাকো। দেখো ভাইয়া cos স্কোয়ার এটা cos স্কোয়ার পাই মাইনাস, সরি স্কোয়ার তো যাবে গিয়া, স্কোয়ার তো এখানে থাকবে না, এই যে স্কোয়ার এখান থেকে চলে যাবে, পাই 3π/8, আমরা পুরোটাকে স্কোয়ার করলাম। একই রকমভাবে cos
পাই মাইনাস পাই বাই 8 পুরোটাকে স্কোয়ার করলাম, ঠিক আছে, স্কোয়ার করলাম। তার ফাইনালি আমাদের মানটা কি আসে? তাহলে তুমি তো জানো মানটা কি আসে। দেখো ভাই, পাই মাইনাস যদি করি, পাই মাইনাস এত মানে কি এই ঘরের কথা বুঝাচ্ছে, এই ঘরের কথা বুঝাচ্ছে, সেকেন্ড ঘরের কথা বুঝাচ্ছে। সেকেন্ড ঘরে কি কজ নেগেটিভ, যেহেতু কজ নেগেটিভ তার মানে এরকম আসে মানটা কজ 3π/8 মানটা আসে এরকম, প্লাস মাইনাস কজ 3π/8 স্কোয়ার প্লাস কজ মাইনাস কজ π/8 স্কোয়ার, ঠিক আছে, এত আসে। সো এখন কি করবো, দুইটা স্কোয়ার হওয়ার কারণে এগুলো চলে যাবে, ফাইনালি আমাদের মান আসে এরকম। যেহেতু ভাই স্কোয়ার হওয়ার কারণে মাইনাস চলে যাবে, তার মানে আমি বলতে পারি 2 cos স্কোয়ার 3π/8 আসে একটা, আরেকটা মান আসে হলো প্লাস 2 cos স্কোয়ার π/8 আসে আরেকটা মান, এই দুটা মান আসে। সো দেখি তো আমাদের ফাইনালি এই মানটা আসে কিনা, ফাইনালি এই মানটা আসে কিনা। দেখো ভাইয়া, দেখো ভাইয়া একটু ছোট্ট একটা চেঞ্জ হবে, ছোট্ট একটা চেঞ্জ হবে। দেখো ভাইয়া, এইটাকে আমি সামহাও cos স্কোয়ার সরি π/8 এ পরিণত করতে পারি। কীভাবে ভাইয়া? দেখো ভাইয়া, 3πকে আমরা এইভাবে লিখতে পারি না, π/2, π/2 থেকে আমরা যদি π/8 বিয়োগ দিই, 8 বিয়োগ দিই, তাহলে কি থাকে ভাইয়া? 8 নিচে থাকে, উপরে এসে পরে 8 মাইনাস, যেহেতু আমাদের 4 থাকে 8π মাইনাস, অবশ্যই আমাদের এখানে কত 4 দুগুণী 8, সরি অবশ্যই 4 দুগুণী 8 হয়ে যায়। সো দেখো ভাই, আমাদের অবশ্যই কী করতে হবে, আমাদের দেখো এখানে আমরা লিখতে পারি π/2 মাইনাস π/4 π/8, তার মানে একটু দেখো 4 দুগুণী 8, তার মানে এখানে হবে 4, এখানে হবে 4, আর এখানে হবে কি তো শুধুমাত্র পাই, এখানে হবে শুধুমাত্র পাই। ফলে আমাদের মানটা কি আসে 3π/8 এসে পড়ে, 3π/8 এসে পড়ে। ফলে আমরা লিখতে পারি যে এইটুকুকেই জাস্ট চেঞ্জ করবো, এইটুকুকে জাস্ট চেঞ্জ করে এভাবে লিখতে পারি 2 cos স্কোয়ার এই যে 3π/8কে আমরা লিখতে পারি, সেই 3π/8কে লিখতে পারি π/2 মাইনাস π/8 প্লাস 2 cos স্কোয়ার π/8 যা আছে তাই। সো এই জাস্ট ওইটুককে জাস্ট আমরা চেঞ্জ করবো, চেঞ্জ করে কীভাবে লিখতে পারি? এই পাশে লিখতে পারি না, এই পাশে লিখতে পারি না, জাস্ট ওই জিনিসটাকে আমরা যদি চেঞ্জ করে লিখি, জিনিসটাকে যদি আমরা চেঞ্জ করে লিখি, কী ছিল আমাদের 2 cos স্কোয়ার π/8 একটা ছিল, আর একটা ছিল 2 cos স্কোয়ার 2π মাইনাস π/8, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, কজের ভিতরে আছে না, কজের ভিতরে আছে যেহেতু চেঞ্জ হয়ে যাবে। দেখো ভাইয়া 2 আছে, চেঞ্জ হয়ে যাবে cos π/2 মাইনাস π/8। দেখো 90 ডিগ্রির সাথে কি গুণ আছে? 1 গুণ আছে, 1 কি আমাদের বিজোড়, 1 যেহেতু বিজোড় তার মানে কি আমাদের ওইটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে। যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে আমি বলতে পারি সাইন চেঞ্জ হয়ে যাবে, কস চেঞ্জ হয়ে যায়, কী হবে, সাইন হয়ে যাবে, সাইন স্কোয়ার π/8। হ্যাঁ, এখন যদি আমি 2 কমন নেই তাহলে কি হয়ে যায়, cos স্কোয়ার π/8 প্লাস সাইন স্কোয়ার π/8। আলটিমেটলি আমার ফাইনাল মান আসে = 1 = 2। এটা হলো আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার ফাইনালি। আশা করি আমরা বুঝতে পারছি, একটু প্যারার ছিল, আশা করি বুঝতে পারছি। তো আমরা বেসিকলি যে জিনিসটা করলাম, প্রথমে এইটাকে এবং এইটাকে ভাঙা যথাক্রমে আমরা কি বানাইছিলাম, যথাক্রমে আমরা এইটাকে ভাঙা, তো অটোমেটিকলি আমরা কি বানাইতে পারি, π/8 বানাইতে পারি, এবং এইটাকে ভাঙা আমরা কি বানাইছিলাম, 3π/8 বানাইছিলাম। এরপরে কি করছিলাম, এই দুটো এগুলো মিলা, এইটা এবং এইটা মিলা, সরি এইটা এবং এইটা মিলা, এই দুইটা মিলে আমরা কি আসছিলাম 2 cos স্কোয়ার 3π/8 আনছিলাম। অ্যান্ড তারপরে কি করছিলাম, এইটা এবং এইটা মিলায়া আমরা কি আনছিলাম 2 cos স্কোয়ার π/8 আনছিলাম। তারপরে 2 কমন নিয়ে আমরা একটু দেখছিলাম 3π/8কে আমরা লিখতে পারি π/2 মাইনাস π/8 যদি বিয়োগ করা যায় তাহলে অটোমেটিকলি আমাদের কি আসবে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা কিছু একটা আসবে, তখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = 1 লেখা যায়। এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ফাইনালি আমাদের অ্যান্সার কত এসে পড়ছিল, 2 আইসা পড়ছিল। ওকে, ফাইনালি আমাদের অ্যান্সার কত এসে পড়ছিল, 2 আইসা পড়ছিল। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক হিসেবে আরেকটা এমসিকিউ দেওয়ার ইচ্ছা আছে আমার, সেটা হলো এইটা। তোমরা ইজিলি আশা করি এটাও পারবা। এটাও কি করতে হবে, আমাদের tan এর মান দেওয়া আছে, তোমরা এইগুলো মানগুলো আশা করি ইনশাআল্লাহ বসাই দিবা, তোমাদের ফাইনাল অ্যান্সার হবে এইটা। তোমরা এটা ব্যাখ্যা করে অবশ্যই কমেন্টে দিয়ে দিবা, ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে ঠিক নেক্সট ক্লাসে। ভালো থাকবে তোমরা সবাই।